নমস্কার বন্ধুরা, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেলের নতুন এপিসোড। বন্ধুরা, গত কয়েকদিন ধরে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে, বিশেষ করে জাতীয় বিভিন্ন চ্যানেলের প্রতিনিধিরা এবং ন্যাশনাল ডিজিটালের যারা করেন, যে আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এই বাউন্স ব্যাক করা কি সম্ভব। আমার মনে হয় আমি এই নিয়ে যা মতামত দিয়েছি সেটা আপনাদের সকলের সামনে একটু বিস্তারিতভাবে তুলে ধরা দরকার। এবং আপনারা নিশ্চয়ই, আপনাদের অনেকের মনের মধ্যে এই প্রশ্ন আছে যে ফাইনালি মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার বাউন্স ব্যাক করতে পারবেন? পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি তৃণমূল কংগ্রেস আবার প্রাসঙ্গিক হয়ে উঠবে? কারণ গত কয়েকদিন ধরে, বিশেষ করে মন্ত্রিসভা শপথ নেওয়ার পরে যেরকম প্রোঅ্যাক্টিভভাবে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে, অ্যাকশন কোট আনকোট এই কথাটা বললাম এই কারণে যে যা যা অনুমান করা হয়েছিল সেই বিষয়গুলো ঘটতে শুরু করেছে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় রেল স্টেশনে হকারদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে, কলকাতাতেও হয়েছে। তপসিয়া বা তিলজলায় যারা বেআইনিভাবে নির্মাণ কার্য করেছেন, ব্যবসা করেছেন, বুলডেজার দিয়ে ভাঙা হচ্ছে। টুকটাক কাউন্সিলররা অ্যারেস্ট হচ্ছেন, মন্ত্রী অ্যারেস্ট হয়েছেন প্রাক্তন, সুজিত বোস, আরও অনেকে হতে পারেন। এই রকম একটা পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের 42 জন সাংসদ রয়েছেন, এতগুলো জেলা পরিষদ প্রায় সব রয়েছে, 102টো পুরসভা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও কোথাও তারা গুটিয়ে গেছে এবং এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাবলিক অ্যাপিয়ারেন্স বলতে ওই 25শে বৈশাখ যেটা তার বাড়ির সামনে সেটা করেছিলেন, সেভাবে কিন্তু লোক হয়নি। এবং সব মিলিয়ে কিন্তু মনে হচ্ছে, লোকের মনের মধ্যে একটা প্রশ্ন উঠছে যে আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায়, যার বয়স এখন 71+, আমার যতদূর ধারণা, তিনি কি আবার বাউন্স ব্যাক করতে পারবেন? এই প্রশ্ন নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনায় আসবো। আমি বিস্তারিতভাবে বলবো, কারণ আমি প্রফেশনে যবে ঢুকেছিলাম 1988 সাল থেকে, খুব কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় 38 বছর ধরে দেখছি। যদিও গত লাস্ট দুটো মন্ত্রিসভা, তার সেকেন্ড টার্মের মাঝের পর থেকে এবং থার্ড টার্মে যখন একেবারে পারিষদ স্তাবকরা তাকে ঘিরে ধরলো, আমি স্বাভাবিকভাবেই দূর থেকে তার প্রতিটা কর্মকাণ্ড ফলো করেছি। আমি কখনো নবান্নেও যাইনি, কিন্তু সমস্ত রকম খবরাখবর রাখতাম। তবে তার আগে বলি, আপনারা যারা আমার এই চ্যানেলটাকেও এই সময় দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। নিয়মিত দেখবেন, পুরোটা ভিডিও দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পারলে আপনারা মেম্বারশিপ নেবেন, যাতে আমি এই চ্যানেলটি চালাতে পারি। কারণ আপনারা বুঝতেই পাচ্ছেন যে নানা দিক থেকে নানা প্রেশার রয়েছে এই চ্যানেলটির ওপরে এবং আমার ওপরে। কারণ আমি একটা সুনির্দিষ্ট মতাদর্শে বিশ্বাস করি, সেই মতাদর্শের অনুযায়ী আমি কথাবার্তা বলি, যেটা হয়তো এখন অনেকেরই, বিশেষ করে শাসক ঘনিষ্ঠ অনেকের পছন্দ নাও হতে পারে। যদিও আমি কখনোই তৃণমূলেরও নয়, সিপিএমেরও নয়, কংগ্রেসেরও নয়, বারবার বলি মহাত্মা গান্ধী, রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ, বাংলা বাঙালির স্বার্থে এই চ্যানেলে কথা বলা হয়। যে কারণে আপনাদের কাছে আমার অনুরোধ যে চ্যানেলের স্বার্থে, বাঙালির স্বার্থে আপনারা যাতে সাবস্ক্রাইব করেন। এইবার আসল কথায় আসি, মমতা বন্দ্যোপাধ্যায় বাউন্স ব্যাক করতে পারবেন কি পারবেন না? 80 জন বিধায়ক রয়েছেন, 42 জন সাংসদ রয়েছেন। আসলে সমস্যাটা অন্য জায়গায় হয়েছে। আমরা যদি একটু পেছনে ফিরে যাই, যদি দেখি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পরে যখন রাজ্যের লড়াইয়ে তিনি সরাসরি প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হলেন, সেই সময়ের কি পরিস্থিতি ছিল, সেই সময়টা যদি একটু ব্যাখ্যা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন এই সংশয়, এই প্রশ্ন সকলের মনের মধ্যে দেখা দিচ্ছে। তার কারণ, যখন তৃণমূল কংগ্রেস প্রথম করেছিলেন, তখন এই শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি আজকে বিরোধী দলনেতা, একমাত্র তিনি ইস্তফা দিয়ে ভোটে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে একমাত্র বিধায়ক হয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়শই বাড়িতে বসে থাকতেন। আমি আজকে মনে করতে আপনাদেরকে করছি যে 89 ইলেকশন, মমতার সেকেন্ড লোকসভা ইলেকশন, আমি মমতার সাথে সারাদিন ঘুরেছিলাম যাদবপুরের গ্রামের মাটির বাড়িতে খেয়েছিলাম এবং আমার দায়িত্ব ছিল নিয়মিত যোগাযোগ রাখার। তারপর যখন মমতা বন্দ্যোপাধ্যায় 89 ইলেকশনে হেরে গেলেন যে রাতে মালিনী ভট্টাচার্যের কাছে, সেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের
ফোন করেন, আমি তখন বর্তমান অফিসে এবং আমার তৎকালীন সম্পাদক বরুণ সেনগুপ্তর অনুমতি নিয়ে রাত্রিবেলা যাই, কথাবার্তা দেখি। একটা ভয়ঙ্কর অবস্থা, বাড়িতে কারেন্ট ছিল না, লিটারেলি সেন্সে সেটা ছিল টালির ঘর। কিন্তু সেইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাউন্স ব্যাক করেন এবং সেই রাতে অত্যন্ত ব্যক্তিগতভাবে যা অবস্থা, যা প্রেক্ষাপট, উনি বলেছিলেন আমার ভোটারদের ভোট দিতে দেয়নি, সিপিএম লুটে নিয়েছে, কিন্তু সেখান থেকে তিনি বাউন্স ব্যাক করেন এবং 91 সালে দক্ষিণ কলকাতা থেকে তিনি বিপুল পরিমাণে ভোটে জিতে সাংসদ হন, কেন্দ্রের তারপরে মন্ত্রিসভাতেও যান। এবার ঠিক এই রকম একটা পরিস্থিতি যখন তৃণমূল কংগ্রেস করলেন, তার বাড়িতে একসময় মণিশঙ্কর রায় বসে থাকতেন, শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায় যেতেন, আবার কংগ্রেস অফিসেও যেতেন, ওই সুদীপ বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন তার সেই সময়। তো মমতা বন্দ্যোপাধ্যায় 2001 সালের ইলেকশনের আগে, 2001-এর আগে কি করবেন, কারণ তিনি ছিলেন বিজেপির সঙ্গে, বিজেপির মন্ত্রিসভা থেকে ছিলেন, তিনি দল করার পরে বাজপেয়ীর মন্ত্রিসভার সদস্য ছিলেন। কিন্তু তিনি 2001 সালে যে ভোটটাকে, আমার মনে আছে, আপনাদের সকলের মনে আছে, যারা পুরনো, যারা নতুন প্রজন্মের লোকেরা জানে না, এবার নয়তো নেভারের ডাক দিয়েছিলেন। সেই সময় কিন্তু তখন তিনি বিজেপির হাত ছেড়ে কংগ্রেসের দিকে চলে আসেন এবং কংগ্রেসের সঙ্গে তিনি জোট করেন। সেই ইলেকশন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এক সময় তিনি যেটা মনে করতেন যে রাজ্যের রাজনীতিতে তিনি চালিকা শক্তি হবেন, সেই চালিকা শক্তি থাকবে বিজেপির সঙ্গে, এবং সেই চালিকা শক্তির পেছনে বিজেপির তার দল করার সময় তিনি অপারেশন সানশাইন যখন হয়েছিল 96-এ, আপনাদের মনে আছে অনেকের, 97-এ তিনি ফুটপাতে বসে মাছও কেটেছিলেন, সবজিও বিক্রি করেছিলেন, একেবারে দক্ষিণ কলকাতার তার যে গড়, যেখানটাকে তিনি নিজের এলাকা বলতেন, সেই দক্ষিণ কলকাতা প্রায় ওয়াশ আউট হয়ে গেছেন। শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছেন, ববি জিতলেও মমতা নিজের এলাকা, নিজের পাড়া ভবানীপুরে হেরে গেছেন। এই রকম একটা পরিস্থিতি। সেইখান থেকে 2001 সালে তৃণমূল কংগ্রেস 226টি আসন লড়েছিল, কংগ্রেস 60টি আসন লড়েছিল। তৃণমূল কংগ্রেস জিতেছিল 60 জন বিধায়ক, কংগ্রেসের জিতেছিল 26 জন, কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ ছিল 30%, কংগ্রেসের ছিল 8%, মোট 38% ভোট কিন্তু এই জোটের হাতে ছিল। এরপরে 2004 উনি কিন্তু আবার বাজপেয়ী মিনিস্ট্রিতে ফিরে যান এবং 2004-এ বিজেপির সঙ্গে জোট করেন। বিজেপির সেই জোটে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ইলেকশনে 29টা সিটে লড়েছিলেন, একা জিতেছিলেন, একা, এবং বিজেপি 13টায় লড়ে একটা সিটও জেতেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পার্সেন্টেজ ড্রপ হয়ে সামগ্রিকভাবে ওই প্রেক্ষাপটে যদি ধরা যায়, অর্থাৎ 29টা যে লোকসভা তার বেসিসে যদি ধরা যায় 21% ভোট, প্রায় 5% ভোট ড্রপ করে। বিজেপির ছিল 8%, কংগ্রেস 6টা সিট ওই সময় জিতে নিয়েছিল, তাদের ছিল 14% ভোট। আমি এই তথ্যগুলো এই কারণে একটু বলে নিতে চাইছি, তারপরে আমি বিশ্লেষণে আসব। অর্থাৎ এবার নয়তো নেভারের পরে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ধন্যবাদ 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 দিয়ে ঘরে ঢুকে গেছিলেন, সেইখান থেকে যে তিনি আবার বাউন্স ব্যাক করতে পারেন এই সম্ভাবনা অনেকের মনের মধ্যে ছিল না। কিন্তু তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাউন্ডে ছিলেন, তিনি প্রত্যেকটা বিষয়ে প্রতিবাদ করতেন। তার সাথে কেন্দ্রের বিজেপির মন্ত্রিসভা ছিল, এটা মাথায় রাখতে হবে, যে কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বিশেষ করে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম তিনি দৌড়ে বেড়াতেন, উত্তরবঙ্গে দৌড়ে বেড়াতেন, সারা রাজ্য জুড়ে কিন্তু তখন তিনি দৌড়ে বেড়াতেন, যার প্রেক্ষাপটে 2004 সালে এসে আবার তিনি মুখ থাবড়ে পড়লেন এবং মাত্র 21% ভোট পেলেন তার খাতিরে। কিন্তু লেফট ফ্রন্ট ওই সময় 42% ভোট পেয়েছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় 2006-এ তার সেই ভোট পার্সেন্টেজ সেটা 26%-এ গিয়ে দাঁড়ায়, অর্থাৎ বিজেপির সঙ্গে তিনি লড়ে 26%, বিজেপির বোধহয় 2-3% ভোট পেয়েছিল, 26%। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর নন্দীগ্রামকে কেন্দ্র করে যে আন্দোলন গড়ে তুললেন এবং রাজ্য জুড়ে যে দৌড়ালেন, এরপর 2009-এ তিনি যখন আবার বিজেপিকে ছেড়ে দিয়ে কংগ্রেসের সঙ্গে এলেন, তখন তিনি 27টি লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়ে 19 জন জিতেছিলেন এবং 31% ভোট পেয়েছিলেন, 31%, 31%। 2011-তে 226টি আসনে
প্রার্থী দিয়ে কংগ্রেসকে 66টি আসন ছেড়ে দিতে হয়েছিল। 38%, অর্থাৎ 10% তৃণমূলের ভোট 2011 সালে জাম্প করলো। অর্থাৎ আমরা বারবার দেখতে পাচ্ছি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট হয়েছে 40.8%, যেখানে বিজেপির ভোট হয়েছে আপনার 45.8%, 5%-এর ফারাক। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই 2011-র আগে পর্যন্ত ভোট পার্সেন্টেজ 26, কখনো 20-তে নেমেছে, সেটা কখনো বেড়ে 30 হয়েছে, তার জোট সঙ্গীর ভোট কখনো 8% হয়েছে, কখনো 10% হয়েছে। সেই দিক থেকে দেখতে গেলে ক্ষমতা হারালেও কিন্তু তৃণমূল কংগ্রেস বিরোধী থাকাকালীন যে ভোট পার্সেন্টেজ এনজয় করেছে, লাস্ট 2011-তেও তার ভোট ছিল 38%। এইটা মাথায় রাখতে হবে ইন টার্মস অফ ওই 226টি আসনের প্রার্থী দিয়ে। কিন্তু আমরা ফিরে যাব তিনি বিরোধী অবস্থায়, তাহলেও কিন্তু তিনি অত্যন্ত সর্বজনগ্রাহ্য একজন বিরোধী দলনেত্রী ছিলেন। এই অবস্থা থেকেই প্রশ্ন আসে, তাহলে যখন তার ভোট পার্সেন্টেজ এবার হেরে যাওয়ার পরেও 40%-এর উপরে রয়েছে বা 40% প্লাস রয়েছে, এবং 5%-এর গ্যাপ বিজেপির, এবং যেটা মদন মিত্র অ্যাসেম্বলিতে বললেন আমি শুনলাম, সেটা আমি গত কয়েকদিন ধরেই বলছি, সাধারণ মানুষের মধ্যে খুব একটা উচ্ছ্বাস, যেটা চেঞ্জ হলে সাধারণত দেখা যায় 2011-য় আমরা দেখতে পেয়েছিলাম রাস্তায় মানুষ প্রায় স্বাধীনতার মুক্তির স্বাদের মতো নেমে গেছিল। আমি বিহারের রাস্তায় দেখেছি 2005 সালে যখন লালু যাদবের সরকার 15 বছরে থাকার পর হেরে গেল এবং এনডিএ সরকার এলো, ঠিক এইভাবে পাটনার রাস্তায় মানুষ উচ্ছ্বাসে নেমে পড়েছিল। সেই উচ্ছ্বাস নেই, মানুষ কিরকম যেন একটা থম মেরে দাঁড়িয়ে গেছে। মানুষ ভোট দিয়েছেন, কিন্তু মানুষ ভোট দিয়ে আবার বাড়ি ফিরে গেছেন, তারা অপেক্ষা করছেন কি হয়। এইখান থেকেই প্রশ্ন আসে, মমতা বন্দ্যোপাধ্যায় বাউন্স ব্যাক করতে পারবেন কি পারবেন না। দেখুন, আমার সব সময় মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পিপলস কানেকশন, এটা একটা অস্বাভাবিক ছিল, যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে আর কোনো নেতার সাথে এইভাবে ডাইরেক্ট পিপলস কানেকশন বিগত 40 বছর আমি বলতে পারি, আমি সাংবাদিকতা করছি, তার আগে 50 বছর যাদের কাছ থেকে শুনেছি, এইরকম ডাইরেক্ট পিপলস কানেকশন। জ্যোতিবাবুর জননেতা ছিলেন, কিন্তু ডাইরেক্ট পিপলস কানেকশন এইরকম ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রত্যেকটা ব্লকের নেতাদের নাম ধরে তুইতকারি করতেন। তিনি বারবার বলতেন কর্মীরাই আমার সম্পদ। যখন আজ থেকে ফিরে যান 40 বছর আগে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় 32-33 বছর বয়স ছিল, তখন থেকে আজকে 70+ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কানেকশন, সেটা ছিল সরাসরি কর্মীদের সাথে মমতার। কংগ্রেসে থাকাকালীনও সেটা, কংগ্রেস থেকে বেরিয়ে এসে তিনি তৃণমূল কংগ্রেস যখন করলেন তখনও সেটা, যখন তিনি হেরে যাচ্ছেন একজন মাত্র সাংসদ হিসেবে জিতছেন তখনও সেটা, যখন বিরোধী দলনেতা 2006 সালে বামফ্রন্ট, আমরা 230 ওরা 30, এই যে অবস্থা, 29 জন ছিল, পরে একজন উপনির্বাচনে সম্ভবত সৌগত রায় জেতার পরে 30 জন হন, কিন্তু হাসিম আব্দুল হালিম তাদের বিরোধী দলনেতার পদ দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে। এখন ঘটনা হচ্ছে, এই সময় বারবার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতেন সেটাই আসল কথা, যে কর্মীরাই তার আসল সম্পদ, নেতারা নয়। আমরা দেখেছি যে নেতারা গেছে, নেতারা এসছে, নেতারা চলে গেছে, নেতারা তৈরি হয়েছে, কিন্তু কর্মীদের মূল ব্যাপারটা ছিল কর্মী। এখন এই যে তৃণমূল কংগ্রেস যখন বিরোধী ছিল, যখন কর্মীরা কিছু পারত না করতে, হয়তো তাদের পুকুরে ফলিডল দিয়ে দিত সিপিএম বা বামফ্রন্ট, ভোট দেওয়ার জন্য মার খেত। আমাদের মনে আছে আমতায় কংগ্রেসের সমর্থনে ভোট দেওয়ার জন্য হাত কেটে দেওয়া হয়েছিল। সেই যে কর্মী আমরা দেখেছি মানে পশ্চিম মেদিনীপুরে এই খানাকুল, গড়বেটা, গোঘাট বিস্তীর্ণ এলাকায়, তো সেই বারবার তিনি ছুটে গেছেন। কর্মীরা কিন্তু তার সঙ্গে ছিল। নানুর, সুচপুর, এই একের পর এক এই অজস্র উদাহরণ দেওয়া যায়, দৌড়ে বেড়াতেন, কারণ হচ্ছে কর্মী। এবং সেইখান থেকে জেলার, ডিস্ট্রিক্টের লোকেরা তার সাথে সরাসরি যোগাযোগ করতো, ব্লকের লোকেরা যোগাযোগ করতো। মানিকবাবু বসে থাকতেন, মানিকদা ফোন নিয়ে মমতার ঘরে, এবং এই যে অদ্ভুত একটা নেটওয়ার্ক, এবং সেই নেটওয়ার্কটা অনেকটাই মুকুল্লা একসময় দিনের পর দিন সামলাতেন, আরো অনেকে ছিলেন, কিন্তু মূলত কর্মী ওরিয়েন্টেড একটা পার্টি তিনি গড়ে তুলতে পেরেছিলেন, যে পার্টিটার আবার ইডিওলজি কিন্তু বেশ খুব দুর্বল। ইডিওলজি একটাই, সিপিএম হটাও দেশ বাঁচাও। এবার আমি বারবার অতীতেও বলেছি যে একটা পার্টি, তারা মাথার পেছনে রবীন্দ্রনাথই রাখুক আর
নেহেরুই রাখুক বা বিবেকানন্দই রাখুক, পার্টির মূল ইডিওলজি কিন্তু ছিল এই যে কংগ্রেস বা বিজেপি বারবার যাতায়াতের রাস্তায় একটাই লক্ষ্য ছিল, সিপিএম হটাও দেশ বাঁচাও, এটাই ছিল ইডিওলজি। সিপিএম শুধু হটে যায়নি 2011-য়, আমরা 2016-র পরে যখন 2019 এবং 21-এর লোকসভা এবং বিধানসভা দেখলাম, সিপিএম শূন্য হয়ে গেল, অর্থাৎ তাদের যে মূল ইডিওলজিক্যাল জায়গা ছিল সেটা জিরো হয়ে গেল। অর্থাৎ নতুন করে ইডিওলজি দেওয়ার, দেখুন প্রত্যেকটা দলের নিজস্ব ইডিওলজি আছে। বিজেপি আরএসএস এর ইডিওলজি, সাভারকারের ইডিওলজি, গোলবার্কারের ইডিওলজি, শ্যামাপ্রসাদের ইডিওলজি, হিন্দুত্বের ইডিওলজিতে বিশ্বাস করে। আপনি সেটা সাথে থাকতেও পারেন, সেটা অপছন্দও করতে পারেন। কংগ্রেস আপনি যাই বলুন না কেন, নেহেরু গান্ধীর যে ইডিওলজি, আম্বেদকরের যে ইডিওলজি, তার উপর বিশ্বাস করে। সিপিআইএম তারা লেনিন, স্ট্যালিন, মাও সেতুং তার যে ইডিওলজি, তার সাথে এখানকার যারা প্রথম দিকে ছিল, জ্যোতিবাবুর কথাও কিছুটা বলা যায়, যিনি এত বছর পার্টিটাকে গড়ে তুলেছিলেন, ক্ষমতায় ছিলেন এতদিন, তার কিছু কথাবার্তা, কিন্তু মূল কমিউনিস্ট ইডিওলজির ওপর পার্টিটা টিকে ছিল। সমস্ত পার্টির কিন্তু একটা ইডিওলজিক্যাল বেস আছে। আরজেডির যেরকম ইডিওলজিক্যাল বেস, আরজেডি বা সমাজবাদী পার্টির সমাজতান্ত্রিক যারা নেতা, লোহিয়া, কর্পূরী ঠাকুর, তাদের যে ইডিওলজিক্যাল বেস তার উপর গড়ে উঠেছিল। কিন্তু ইডিওলজিক্যাল বেশ কিন্তু সেই দিক থেকে তৃণমূল কংগ্রেসের ছিল না। সরাসরি যেটা ছিল মমতা ব্যানার্জির সাথে পিপুলস কানেকশন, কর্মীদের কানেকশন, এবং কর্মীরা মার খাক, খুন হন, খেতে পান না খেতে পান, 21শে জুলাই তারা ভিড় করে যেতেন, ফিরে আসার পর অনেকে মার খেতেন, কিন্তু তা সত্ত্বেও যেতেন। যিনি পেয়েছেন তিনিও যেতেন, যিনি পাননি তিনিও যেতেন। কিন্তু আমরা দেখতে পারলাম 15 বছর পার্টিটা থাকার পরে পার্টির কর্মীদের একটা অংশের গায়ে, যেটাকে বলে হিন্দিতে চর্বি জমে যাওয়া, চর্বি জমে গেল। তারা কাটমানি, কমিশন, বিভিন্ন পদে থাকা, তোলাবাজি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সাইকো ফ্যান, আমি যেটা বারবার বলতাম, ইট ইজ নট এ পার্টি রাদার দ্যান এ মমতা ব্যানার্জি ফ্যান ক্লাব। সেই ফ্যান ক্লাবের সদস্যরা অধিকাংশ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ল। মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোকে তুলে আনলেন, তুলে আনতেই পারেন, সেটা তার নিজস্ব পার্টি, পার্টিটার বেস অ্যাক্সিস ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সম্পদ ছিল কর্মীরা। এই যে ডাইরেক্ট কানেকশন, এই জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কেন আমি সেটা ব্যাখ্যা করব একটু বাদেই আপনাদের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টির নেতৃত্বে আসার পরে 2019 সালে যখন আইপ্যাককে প্রথম আনা হলো, এবং তারপর আমরা দেখলাম প্রশান্ত কিশোরকে এনে আইপ্যাক পুরোপুরি ইলেকশন জেতালো, এবং 2021 থেকে 2026 এই 5 বছরের যদি আপনারা যাত্রাপথটাকে খেয়াল করেন, তাহলে জেলায় জেলায়, যেটা কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে একাধিক নেতারা বলছেন, পার্টির যে স্ট্রাকচারাল সংগঠন, মমতা বন্দ্যোপাধ্যায়, তার তলায় হচ্ছে ডিস্ট্রিক্ট নেতারা, তার তলায় হচ্ছে সরাসরি ব্লকের নেতারা এবং কর্মীরা, একেবারে স্ট্রেট ওয়েতে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওই ইটের পাজার বাড়িতে থাকতেন, যে বাড়ির সামনে এখন সুদৃশ্য একটা হলঘর আছে, তাতে প্রচুর লোক যান, একসময় সাংবাদিকরাও যেতেন, রোজ তিনি মিটিং করছেন বিভিন্ন এমপি, এমএলএ বা ডিজিটাল যোদ্ধাদের নিয়ে। সেইখানে ইটের পাঁজার পাশে ওই টালিনালা দুর্গন্ধ, কিন্তু কর্মীরা ভিড় করে সন্ধ্যেবেলা পর্যন্ত দাঁড়িয়ে থাকতো, তারপরে চপমুড়ি খেয়ে চলে যেত। সেই কর্মীরা কিন্তু যে কোনো কারণেই হোক, ডেডিকেশন কর্মীদের কি আর অত আছে? কর্মীদের সাথে যোগাযোগ কি অত আছে? আসলে পার্টিটার সংগঠনটা পুরোটাই চলে গেছিল আইপ্যাকের হাতে। গত 6-7 বছর ধরে এই পুরো স্ট্রাকচারটাকে চালিয়েছে আইপ্যাক বলে একটি সংগঠন, যে সংগঠনটি আমার মনে হয় কম্প্রোমাইজড উইথ বিজেপি নানা কারণে। আগে প্রশান্ত কিশোরের ছিল, তিনি আলাদা দল করেছেন, পথে প্রতীক জৈন এবং বাকি দুজন যে ডিরেক্টর, তারা নানা ভোটকুশলীর ব্যাপার। পার্টিটা অ্যাকচুয়ালি দুটো জায়গা থেকে চলতো, এবি অফিস, ক্যামাক স্ট্রিট, অর্থাৎ অভিষেক ব্যানার্জির অফিস, আর আইপ্যাক। আইপ্যাকে ঠিক করে দিত কোন নেতাকে কি বলতে হবে, কে টিকিট পাবেন, কোন জেলার কি অবস্থা, কাকে কি করতে হবে। আর নয়তো এবি অফিস, অর্থাৎ অভিষেক ব্যানার্জির অফিস থেকে, সেখানেও কিছু শিক্ষিত লোকজন, আইপ্যাকেও কিছু শিক্ষিত লোকজন, অর্থাৎ কর্মী উঠে এসে যে কর্মীর স্রোতে যে পার্টিটার ডাইরেক্ট কানেকশনের উপর দাঁড়িয়েছিল, সেই ডাইরেক্ট কানেকশনটা কেটে গিয়ে একটা কর্পোরেট মাঝখানে দাঁড়িয়ে গেল, যে কর্পোরেটকে এখন দায়ী করা হচ্ছে ইলেকশন হেরে যাওয়ার জন্য। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাথে আমার সেভাবে কোনো আলাপ নেই, কিন্তু আমি বারবার দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে মাটির ওপর দিয়ে চলা মানুষ, একেবারে অন্য ব্যাপার। যারা মিশতেন তার বাড়িতে গেছেন,
আইফোন থেকে শুরু করে সমস্ত কিছু নিচে নেমে নাকি লিফটে করে উঠতে হতো, দরজা খুলে যেত। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মমতা ব্যানার্জির সাথে যেরকম কর্মীদের ডাইরেক্ট কানেকশন ছিল, এমনকি তিনি চিফ মিনিস্টার হওয়ার পরও অভিষেক ব্যানার্জির সাথে সেটা ছিল না। তার কিছু স্তাবক, তার কিছু পছন্দের কর্মীদেরকে সাথে তার যোগাযোগ ছিল। অর্থাৎ এই কর্মী যারা তৃণমূল কংগ্রেস পার্টিটাকে দাঁড় করিয়ে রেখেছিল এত বছর ধরে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থাকাকালীনও তারা মমতার সাথে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস করে একবার বিজেপি, একবার কংগ্রেস, একবার বিজেপি, একবার কংগ্রেস, পরপর 10-12 বছরের মধ্যে বারবার ভল্ট মারলেন, তখনও সেই কর্মীরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল। এবং এই 15 বছর ধরে তারা অনেকে অনেক কিছু পেয়েছে, আবার অনেক কিছু পায়নি। যেমন বরানগরের যিনি শহীদ হয়েছিলেন 21শে জুলাই, বিশ্বনাথ বাবু, তার পুত্র আমি শুনলাম বিজেপি করেন। আমি একজনকে জিজ্ঞেস করলাম কেন, বললো আগে তৃণমূল করতেন, এখন বিজেপি করেন। তাহলে কর্মীদের একটা সেকশন কিন্তু না পাওয়ার জন্য বা আশাভঙ্গের জন্য বা অন্যান্য কারণে বিজেপিতে শিফট করে গেছিল। সিপিএম এর একটা বড় সেকশন তৃণমূলকে হারানোর জন্য যেমন বিজেপিতে শিফট করেছে, তৃণমূলের কর্মীদের একটা অংশ কিন্তু জেলায় জেলায় বিজেপিতে শিফট করছিল। এবং তৃণমূলের আজকে যদি নেতৃত্বের একটা অংশ থেকে উঠে আসা, শুভেন্দু অধিকারী নিজেই তৃণমূল থেকে গেছেন, এরকম উদাহরণ আমি এখানে ভারাক্রান্ত করব না। তাপস রায় নিজেই বিজেপি থেকে, তৃণমূল থেকে বিজেপিতে গেছে, প্রচুর, এরা উদাহরণ প্রচুর আছে। এই কর্মীদের সাথে তৃণমূল কংগ্রেসের যে যোগসূত্র, সেইটা পুরোটাই নিয়ন্ত্রণ করতো আইপ্যাক। এখন প্রশ্ন হচ্ছে, যখন পরাজিত হয়েছে, 40% ভোট হাতে আছে, 42টা এমপি, তার মধ্যে 29টা লোকসভার আর বাকি 12-13টা রাজ্যসভার রয়েছে তাদের হাতে। তাদের হাতে এত জেলা পরিষদ, তাদের হাতে গ্রাম পঞ্চায়েত, তাদের হাতে পুরসভা, তার হাতে কলকাতা থেকে কর্পোরেশন, কিন্তু কর্মীর কি আছে? এইখান থেকে এই প্রশ্ন ওঠে, মমতা বন্দ্যোপাধ্যায় বাউন্স ব্যাক করতে পারবেন কি পারবেন না। দেখুন, কর্মী আছে কি কর্মী নেই এটা কিন্তু চট করে বোঝা যাবে না। বিজেপি, আরএসএস তাদের কর্মীদের নানা কারণে বা অকারণে হেনস্থা করবে, অনেকে জেলে যেতে হবে। তা ফাইনালি তারা কি থাকবেন না তাদের যে সম্পদ বৈধ অবৈধভাবে তারা তৈরি করেছেন সেটা রক্ষার জন্য তারা সারেন্ডার করবেন? কর্মীরা মারের ভয়ে চলে যাবেন। ফাইনালি কর্মী কিন্তু ঘাটতি পড়বে যারা তৃণমূল কংগ্রেসকে দাঁড় করিয়ে রেখেছিল এতদিন। দেখুন, বিজেপি জিতেছে, কিন্তু উচ্ছ্বাস না থাকার একটা কারণ হচ্ছে বিজেপির কিন্তু কর্মী নেই। যেটা আমরা বারবার বলছিলাম, তারা বুথ এজেন্ট দিতে পারেনি। বিজেপি পুরো ইলেকশনটা করেছে হিন্দু মুসলিম ন্যারেটিভে, বিজেপি পুরো ইলেকশনটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি, কিছু এক্সেস টাকা দেওয়ার এতে, এবং ঘৃণার রাজনীতির ওপর দাঁড়িয়ে মাথার মধ্যে হিন্দুত্বটাকে ঢুকিয়ে দিয়ে, বিশেষ করে বাঙালিদের, মধ্যবিত্ত উচ্চবিত্ত সম্প্রদায় এবং অবাঙালিদের ভোট কবজা করে। সেখানে কিন্তু কর্মীটার বড় ফ্যাক্টর ছিল না। কিন্তু তৃণমূল কংগ্রেসকে বাউন্স ব্যাক করতে গেলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাউন্স ব্যাক করতে গেলে ফিরে যেতে হবে তার কর্মীদের কাছে, সেই যে কর্মীদেরকেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পদ বলতেন। এখন এই কর্মীদের সাথে নেতাদের বিচ্ছিন্নতা দিনের পর দিন তৈরি হয়েছে। তারা কর্মীদের চাকর বাকর মনে করেন, তারা কর্মীদেরকে নানাভাবে ইউজ করেছেন, কর্মীরাও ইউজ হয়েছে। কিছু কর্মী সম্পদ বানিয়েছে, অনেকে করতে পারেনি, তারা নিচেতেই রয়ে গেছে। সুতরাং তারা কতটা অনুগত হবে, তারা কতটা লড়বে, মমতা বন্দ্যোপাধ্যায় কল করবেন আর কর্মীরা নেমে যাবে হুড়হুড় করে। আজকে যখন ক্ষমতায় আসার কোনো আগামী 5 বছর তো নয়, তারপরেও আদৌ আসবে কিনা সম্ভাবনা নেই, এইটা কিন্তু এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে না। সুতরাং বাউন্স ব্যাক করবেন কি করবেন না, এটার সাথে আর একটা প্রশ্ন জড়িত। মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স 71+। যে কাজটা তিনি 50 বছর বয়সে করতে পারতেন, আজ থেকে 26 বছর আগে 50-এর নিচে যখন তিনি 2001 সালে লড়াইটা করতে পারতেন, এবার হলো না বলে ঘরে ঢুকে যাওয়ার পরেও আবার বাউন্স ব্যাক করতে পারতেন। 2006 সালে 26% ভোট পেয়ে 29, তারপরে +1 30 হয়ে একেবারে ঘরে বসে গেলেও তিনি দৌড়ে বেড়াতে পারতেন। সেই বয়সটাও কিন্তু তার সঙ্গে নেই। তাহলে তাকে নির্ভর করতে হবে তৃণমূলের কিছু নেতৃত্বের ওপরে, শোভনদেব চট্টোপাধ্যায়, ববি হাকিমদের ওপরে, অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে। এখন প্রশ্ন আসছে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের কর্মীরা যতই যুবরাজ বলতো তুষ্ট করতে, আজকে যখন তারা মার খাবে, তারা সামনে কিছু দেখতে পারবে না, তখন কি তারা থাকবে? কারণ ইডিওলজির বেসটা ভীষণ উইক হয়ে গেছে।
মুসলিমদের যে ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন সেই ভোটটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবে কলকাতা এবং আশপাশের এলাকায়? বিশেষ করে যখন তিলজলা, মেটিয়াবুরুজ, কসবা এলাকায় এই যেভাবে অবৈধ নির্মাণ বা ব্যবসায়িক ভিত্তিতে হানাদারি যাই বলুন না কেন, ভাঙচুর, বুলডোজার চলছে, তখন এদেরকে অন্য সময় হলে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাঁট হয়ে বসে থাকতেন। আমরা দেখেছি রেল কলোনির উচ্ছেদ, দেখেছি দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া ব্রিজের পাশে উচ্ছেদ, হকার উচ্ছেদের। এখন কিন্তু যখন মানে এখানে পান্ডুয়া স্টেশন থেকে বর্ধমান স্টেশন, আলিপুরদুয়ারেও দেখছিলাম রেল স্টেশন, বিভিন্ন জায়গায় নোটিশ দিয়েছে রেলের জমিতে যারা 40-50 বছর ধরে বসবাস করছেন বা সরকারি জমি, তাদের বলা হচ্ছে 7-10 দিনের মধ্যে ছেড়ে দাও, নয়তো ভেঙে দেবো। সেখানে তৃণমূল কংগ্রেসের লোকেদের দাঁড়িয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক সঙ্গে নিয়ে গিয়ে কি বাধা দেওয়া, রিটালিয়েশন, পথে বসে যাওয়ার ক্ষমতা আছে? যদি এই ক্ষমতা তারা আগামী 1 মাস 2 মাসের মধ্যে দেখাতে পারেন, তবেই মমতা বন্দ্যোপাধ্যায় এই 40% ভোটকে সঙ্গে রেখে বাউন্স ব্যাক করতে পারবেন, বাট ইট উইল টেক টাইম। আর যদি সেটা না করতে পারেন, অর্থাৎ আমার কর্মী তখনই আমার সাথে থাকবে যদি তার কোনো ক্ষতি হয়, তার পরিবারের পাশে আমি দাঁড়াতে পারবো, তার সহযোগিতা আমি করতে পারবো, তাকে আইনি সহায়তা দিতে পারবো, তাতে আর্থিকভাবে দিতে পারবো, এবং আমার নেতারা তাকে বুক দিয়ে আগলাতে পারবে, প্রতিরোধ করতে পারবে, এই রকম একটা অবস্থায় যদি থাকি, তবেই আমি বাউন্স ব্যাক করতে পারবো। এটা আমার ধারণা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভারতের সব থেকে বুদ্ধিমান পলিটিশিয়ান এই মুহূর্তে বলা চলে যারা আছেন তাদের মধ্যে অন্যতম, তিনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন। সুতরাং এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই লুকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ বাউন্স ব্যাক করতে পারবেন কিনা, অর্থাৎ তার যে কর্মী তারা তার সঙ্গে থাকবে কিনা, যে কর্মীরা মার খাচ্ছে, যে সাধারণ মানুষ হয়তো বিজেপিকে ভোট দিয়েছে। আমি দেখছিলাম যে এমন এমন ভিডিও যেখানে বলছে তারা বর্ধমান শহরে ভোট দিয়েছে বিজেপিকে, এবং তারপরেই নোটিশ এসছে হাউ হাউ করে মহিলা কাজে বা এমএলএর কাছে গেছে বিজেপি, তিনি বলেছেন ভাঙা হবে না, কিন্তু পুলিশ ভেঙে দিচ্ছে বুলডোজার দিয়ে। এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের লোকেরা দাঁড়াতে পারবে কিনা, যেটা তারা সিপিএম আমলে করতে পারত, তার উপরেই কিন্তু নির্ভর করবে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ বাউন্স ব্যাক করতে পারবেন কি পারবেন না। কারণ পশ্চিমবঙ্গের জমির অপ্রতুল, পশ্চিমবঙ্গের চাকরি বাকরি নেই, সুতরাং এই রাস্তার ধারে নানাভাবে বসবাস, সরকারি জমির ওপর নানাভাবে বসবাস সিপিএম আমলেও হয়েছে, তৃণমূল আমলেও হয়েছে। বিগত 50 বছরের যদি আমরা ইতিহাস দেখি, একটা বিপুল সংখ্যক মানুষ এইভাবে রয়েছে। এই সঙ্গে দাঁড়াচ্ছে শেষ প্রশ্ন যে 35 লক্ষ যে মানুষ যারা ট্রাইব্যুনালে গেছে, তাদের হয়ে তৃণমূল কংগ্রেস লড়াইটা কতটা করতে পারবে, সেই প্রশ্নগুলোর ওপরেই উত্তর পেলে বা আগামী দিন তাদের কার্যকারিতা যদি দেখা যায় পজিটিভ, তবেই তৃণমূল কংগ্রেসের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বাউন্স ব্যাক করা সম্ভব, নচেত আপাতত মনে হচ্ছে না। সুতরাং রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কখন কোন মোড় বাঁক নেবে আমি জানি না, কিন্তু প্রাথমিকভাবে মনে হচ্ছে যে কর্মীদের পাশে দাঁড়ানোটা এবং কর্মীরা তার যুগসূত্রটা যদি ফিরে পায়, তবেই একমাত্র তৃণমূল কংগ্রেস আবার বাউন্স ব্যাক করবে, না হলে হবে না। আপনারা যারা ভিডিওটি এতক্ষণ ধরে শুনছিলেন, তারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।